জমিদার বাড়ির মন্দিরে কালী পুজো হচ্ছে। কালী মায়ের সামনে একটা তান্ত্রিক বসে তন্ত্র সাধনা করছে। সামনে হাড়ি কাঠে একটা ছাগল। ছাগলটাকে বলি দেওয়ার জন্য তান্ত্রিক যেই না খড়গ তুলেছে, ছাগলটার রূপ পরিবর্তিত হয়ে এক নারীতে পরিণত হয়ে যায়। সঙ্গে সঙ্গে বলি সম্পন্ন হয়। শঙ্খ ঢাক ঢোলে চারিদিক ঢেকে গেল একটা মহিলার আর্তচিৎকারে। সব ডাকে সাড়া দিলেই বিপদ। কিছু ডাক উপেক্ষা করতে শিখুন। আজ থাকছে লেখিকা পৌতুষা মান্নার প্রেতাত্মার ডাক। তাহলে চলুন সকলে মিলে গল্পটি উপভোগ করি। আজ অমাবস্যা। সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। জমিদার বাবুর বাড়ির বাঁশবাগানে রাত 2টোর সময় হ্যারিকেনের মিটিমিটি আলো জ্বলছে। বৃষ্টিতে ভিজে ভিজে কয়েকজন কিছু একটা করছে, ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু মাটি কাটার ঝুপঝুপ একটা শব্দ শোনা যাচ্ছে। জমিদার বাড়ির ভিতরে জমিদারবাবু চিন্তিত মুখ নিয়ে রাত 2টোর সময় পায়চারি করে যাচ্ছেন। কি জানি ওরা সকলে কাজটা ঠিক মতো করতে পারলো কিনা, কেউ দেখে ফেললো না তো? যদিও এখন রাত অনেক, তবুও। নিজের মনে মনে কথা বলছেন তিনি। কিছুক্ষণ পর জমিদারের কাছে 4জন লোক আসে। তারা আসতেই জমিদার তাদের কাছে ছুটে গিয়ে জিজ্ঞাসা করলেন, কিরে, তোরা কাজটা করতে পেরেছিস? কেউ জানতে পারেনি তো? না না বাবু, কেউ জানতে পারেনি। আমরা ঠিকভাবে কাজটা করেছি। এই রে তোদের বকশিস, আর এই ব্যাপারে কেউ যেন কখনো না জানতে পারে। না না বাবু, আপনি একদম নিশ্চিন্তে থাকুন, কখনো কেউ জানতে পারবে না। আমরা কাউকে বলবো না। আমরা আপনার নুন খেয়েছি বাবু। প্রণাম বাবু, আমরা এখন আসি। বকশিস নিয়ে চলে গেল 4টে লোক। জমিদার বাবু হাসতে হাসতে সোফায় বসলেন। আর একটা অমাবস্যা, তারপরেই। জমিদার বাবু হেসে উঠলেন। এই ঘটনার কয়েকদিন পরের ঘটনা। সকলেই খুব খুশি, কিন্তু জমিদার বাবুর স্ত্রীর মুখে অনেক চিন্তা। সারা দিন মুখ ভারী করে ঘুরছেন। তা দেখে জমিদার বাবু বলেন, আরে তোমার তো খুশির দিন আজকে, তোমার ছেলের বিয়ে। এইভাবে মুখ নিচু করে কেন ঘুরে বেড়াচ্ছ? দেখতে যথেষ্ট খারাপ লাগছে। প্রতিবেশীরা কি বলবে? একটা কথা আমাকে খুব বেশি চিন্তায় ফেলেছে। যেটা হচ্ছে সেটা কি ঠিক হচ্ছে? আমি আর এইসব দেখতে পাচ্ছি না। আর কত? হঠাৎ করে তোমার মাথায় কিসের ভূত চাপলো বলো তো? আমি তো আর সহ্য করতে পারছি না। জমিদার বাবু জমিদার গিন্নির কথা শুনে ভীষণ জোরে খেপে গেলেন এবং চিৎকার করে বললেন, আমি বলেছি না ওসব ব্যাপারে আর কোনো আলোচনা হবে না। ঘরের মেয়ে মানুষদের এসব ব্যাপারে না জানাই ভালো। ওই ব্যাপারে যত কম আলোচনা করবে ততই মঙ্গল। আমি যা বলবো চুপচাপ করে যাবে, নয়তো বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো। আর আমি যেন না দেখি মুখ নিচু করে ঘুরে বেড়াতে। জমিদার বাবু বরাবর একগুঁয়ে এবং রাগী প্রকৃতির লোক। প্রজারা সর্বদা জমিদার বাবুকে ভয় পায়। জমিদার বাবুর ছেলের বিয়ের পর বেশ কয়েকদিন কেটে যায়। জমিদার বাবুর একটাই ছেলে, তার বিয়ে হয়েছে পাশের গ্রামের এক চাষির মেয়ের সাথে। খুব সাধারণ ঘরের মেয়ে ছিল কমলা। সবাই খুব অবাক হয়েছিল জমিদার বাবুর ওই সাধারণ ঘরের চাষির মেয়েকে নিজের পুত্রবধূ রূপে স্বীকার করার জন্য। কিন্তু জমিদার বাবু বরাবরই দরিদ্র চাষির মেয়েদেরই পুত্রবধূ হিসাবে বেছে নেয়। কিন্তু কিছুদিন আগের কথা, গ্রামের এক অতি সাধারণ চাষি রমেশের বাড়িতে আসে জমিদার বাবু তার মেয়ের জন্য সম্বন্ধে কথা বলতে। রমেশ, তাহলে ওই কথাই রইল, তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে সামনে লগ্নে দিয়ে দেব।
রমেশ চুপচাপ সম্মতি জানায়। জমিদার বাবুর কথার ওপর কেউ কিচ্ছু বলতে পারে না। জমিদার বাবুরা চলে গেলে রমেশ আর রমেশের স্ত্রী ঘরের ভিতরে আলোচনা করে। আচ্ছা, তুমি কি গো, না বলতে পারলে না? তুমি তো জানো এর আগে ওই ছেলের 2টো বিয়ে হয়েছিল, 2টো বউয়েরই কোনো খোঁজ খবর নেই। তুমি ওই ছেলের সাথেই আমাদের মেয়ের বিয়ে দেবে বলে ঠিক করলে। এটা তুমি ঠিক করনি। কি করব বলো? কন্যা দায়গ্রস্ত পিতা আমি। আমাকে আমার মেয়ের বিয়ের জন্য তো সুযোগ্য পাত্র খুঁজে উঠতে হবে। চাষির ঘরের মেয়েকে কে বিয়ে করতে চায় বলো? আর সব থেকে বড় কথা, মেয়েগুলো নাকি পালিয়ে গেছে, তাদের অন্য কোথাও সম্পর্ক আছে। তাদের পুরনো প্রেমিকের সাথে তারা পালিয়ে গেছে। জমিদার বাবুর ছেলের এতে তো কোনো দোষ দেখছি না। তা বলে না জেনে শুনে এরকম একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে মেয়ের? মেয়ের কথা একবারও ভাববে না? আমাদের মেয়ের যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমাদের মেয়ে এমনিতেই বড্ড চুপচাপ, একটা মাত্র মেয়ে, আমাদের কিছু হয়ে গেলে। দূর থেকে সব কথা শোনে কমলা। জমিদার বাবু তো বারবার বললেন উনার ছেলের কোনো দোষ নেই। তুমি বলো, আমার মেয়ের ভাগ্য ফিরে যাবে ওই বাড়িতে বিয়ে হলে। তাছাড়া চাষির মেয়ে, কপালে যা আছে তাই হবে। আমাদের মেয়ে তো কোনো দূর গ্রামে যাচ্ছে না, আমাদের গ্রামেই থাকবে। আমরা দিন রাত সব সময় আমাদের মেয়েকে দেখতে পাবো। অত চিন্তা করো না, ভালো হবে গো, ভালো হবে। কয়েকদিন পরেই বিয়ে হয়ে যায় কমলার। বিয়ের পরের দিন থেকেই কমলা চেষ্টা করতে থাকে শ্বশুর বাড়ির সকলের মনের মতো হওয়ার। জমিদার বাবুর বউ অর্থাৎ কমলার শাশুড়ি মা কমলাকে খুব ভালোবাসে। হ্যাঁ রে মা, কদিন আসতে না আসতেই বাড়িটাকে যে একদম নিজের করে নিয়েছিস। আমাকে এত সেবা কেন করছিস? মায়ায় জড়িয়ে যাচ্ছি যে, কিন্তু কিন্তু আর কত দেখতে হবে ভগবান? রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। জমিদার গিন্নি বড় আক্ষেপের সুরে এই কথাটা বলে। মা, এটা তো আমারই বাড়ি, আপনাদের সেবা করব না তো কাদের সেবা করব মা? আপনি কি বলছেন ঠিক বুঝতে পারলাম না। জমিদার গিন্নি জমিদার বাবুর ভয়ে কিছুই বলতে পারে না, কিন্তু মনে মনে তিনি সবসময় চান কমলার যেন কোনো ক্ষতি না হয়। রাত্রিবেলা হঠাৎই কমলা স্বপ্ন দেখে জমিদার বাড়ির মন্দিরে কালী পুজো হচ্ছে। কালী মায়ের সামনে একটা তান্ত্রিক বসে তন্ত্র সাধনা করছে। সামনে হাড়ি কাঠে একটা ছাগল। ছাগলটাকে বলি দেওয়ার জন্য তান্ত্রিক যেই না খড়গ তুলেছে, ছাগলটা রূপ পরিবর্তিত হয়ে এক নারীতে পরিণত হয়ে যায়। সঙ্গে সঙ্গে বলি সম্পন্ন হয়। শঙ্খ ঢাক ঢোলে চারিদিক ঢেকে গেল একটা মহিলার আর্তচিৎকারে। চারিদিক রক্তে ভেসে যায়। কমলা চমকে ঘুম থেকে উঠে পড়ে। ও বাবা, কি ভয়ঙ্কর স্বপ্ন! গোপাল, এ তুমি কি স্বপ্ন দেখালে আমাকে? এসব স্বপ্নের মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না গোপাল। কমলা এই স্বপ্ন দেখার পর দোতলার ঘরের বারান্দায় এসে দাঁড়ায়। সেই বারান্দাতে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। একটা ঠান্ডা বাতাস তার শরীর স্পর্শ করে। হঠাৎ করে সে শুনতে পায় একটা কান্নার শব্দ। কেউ যেন খুব কষ্টে ডুকরে ডুকরে কাঁদছে। কমলা এই ব্যাপারটা নিয়ে বেশি ভাবে না। পরদিন সকাল থেকেই বাবা মার কাছে যেতে চায় কমলা। জমিদার বাবুকে বলতে গেলেই, না না, আজকে যাওয়া হবে না। অনেক দিন যাইনি, আমি গিয়েই ফিরে আসবো বাবা। আমার বাবা মায়ের কেউ নেই আমি ছাড়া। একটু দেখা করে আসি বাবা, আপনি যদি অনুমতি দেন। কমলার মুখের কথা শেষ হতে দেয় না, তার আগেই জমিদার গিন্নি বলেন, যেতে দাও না, মেয়েটা এত করে বলছে। আচ্ছা ঠিক আছে, অজয় যদি যায় তাহলে ঠিক আছে। পাশেই দাঁড়িয়েছিল অজয়। বাবার সম্মতি পেতেই অজয় বলে ওঠে, বাবা সম্মতি দিয়েছে, আমি গরুর গাড়ি ডেকে আনছি, তাড়াতাড়ি সমস্ত কাজ সেরে তৈরি হয়ে থেকে।
কমলা কিছু না বলে শুধু মাথা নেড়ে সম্মতি জানায়। সংসারের কাজ গুছিয়ে কমলার সন্ধে হয়ে যায়। রাতের বেলা কমলা জমিদার বাড়ি থেকে বেরিয়ে জমিদার বাড়ির বাঁশ বাগানের তলায় দাঁড়িয়েছিল গরুর গাড়ির জন্য। এখন কমলার পিছু নিয়েছে এক নারী ছায়ামূর্তি। শুকনো পাতার ওপর খসখস শব্দে কমলা বুঝতে পারে কেউ আছে তার পিছনে। কে যেন আমার পিছু নিয়েছে। কেউ কি আছেন? ভয়ে ভয়ে বলে কমলা। এই বলে কমলা পিছন ফিরে তাকায়। সঙ্গে সঙ্গে সেই ছায়াটা কমলার শরীরে প্রবেশ করে। কমলা তখনই জমিদার বাড়িতে ফিরে আসে আর চিৎকার করে বলতে থাকে, না না না, আজকে আমার হাত থেকে কেউ রক্ষা পাবে না। আমি একে একে আজকে সবাইকে শেষ করব। কেউ রক্ষা পাবে না আমার হাত থেকে। কমলার এই রূপ দেখে শাশুড়ি মা ও অজয় ও চাকর ভয় পেয়ে যায়। কমলা, কমলা, তোমার এ কি হলো? এ তোমার কি রূপ? এ তুমি নও, এ তো তুমি নও। তুমি তাহলে কে? মা কমলা, তুমি তো মা বাবার বাড়ি যাবে বলে গিয়েছিলে, তুমি এইরকম অবস্থায় ফিরে এলে। কে বলেছে আমি কমলা? আমি কমলা নই, আমি তো নন্দিনী। তোদের সকলকে আমি শেষ করে দেব। কমলার শাশুড়ি মা কিছু একটা বুঝতে পারে, তাই সে ঠাকুর ঘর থেকে ফুল নিয়ে এসে কমলার মাথায় ছুঁয়ে দেয়। সঙ্গে সঙ্গে কমলার দেহ থেকে একটা ছায়ামূর্তি বেরিয়ে যায়। কমলা অজ্ঞান হয়ে পড়ে যায় মেঝেতে। গোটা জমিদার বাড়ির আশেপাশে ছায়ামূর্তিটা বাতাসে ভাসতে থাকে এবং চিৎকার করে বলতে থাকে, তোরা আমার কোনো ক্ষতি করতে পারবি না। আমি তোদের কাউকে ছাড়বো না, কাউকে না। জমিদার গিন্নি এইসব ব্যাপার দেখে ভীষণ ভয় পেয়ে যায় আর বলেন, যা, বৌমাকে ওর ঘরে শুইয়ে দে। অজয় তার কথা মতো কমলাকে ঘরে শুইয়ে দেয়। রাতের বেলায় সবাই শুয়ে পড়েছে। হঠাৎ কমলার জ্ঞান ফিরে কমলা তখন শুনতে পায় একটা কান্না। কেউ যেন খুব কষ্টে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কে কে এখানে কে এখানে কান্না করছে? কমলার চোখ যায় সেই ছায়ামূর্তির দিকে, আর আর সাথে সাথে কমলা ভয় পেয়ে যায়। ছায়ামূর্তিটা আস্তে আস্তে এক কমলার বয়সী মহিলার রূপ নিতে থাকে। তাকে দেখে কমলা ভয় পেয়ে যায়। এমন সময় সেই মহিলা বলে, আমি অজয়ের দ্বিতীয় বউ ছিলাম। আমাকে তুমি ভয় পেও না, তুমি এখানে থেকো না, তুমি চলে যাও। আমাকে আমার প্রতিশোধ নিতে দাও। গোবিন্দ আমাদের সাহায্য করেনি, তুমি আমাদের সাহায্য করবে। আমি প্রতিশোধ নিতে চাই, আমার মৃত্যুর প্রতিশোধ। তুমি কে? কি হচ্ছে এসব আমার সাথে? ওই জমিদার সম্পত্তি পাওয়ার লোভে আমাদেরকে খুন করেছে, বলি দিয়েছে আমাদের। কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কয়েক বছর আগের কথা। জমিদার বাবুর কিছু পুরনো পুঁথি ঘাঁটতে ঘাঁটতে পেয়েছিলেন কিছু সম্পত্তির হদিশ, কিন্তু সেই সম্পত্তি কোথায় আছে তা তিনি জানতেন না। জমিদার বাবু ধীরে ধীরে লোভ হতে থাকে ওই পূর্বপুরুষের সম্পত্তি পাওয়ার জন্য। তার জন্য জমিদার বাবু তন্ত্র ও মন্ত্র, কালা জাদু সব প্রয়োগ করে, কিন্তু কিছুতেই সে গুপ্তধনের সন্ধান পান না। কিছুদিন পরেই এক তান্ত্রিকের সাথে যোগাযোগ হয়। ওই তান্ত্রিক জমিদার বাবুকে বলেন, জমিদার বাবু, আপনি যদি ওই ধন সম্পত্তির খোঁজ পেতে চান, তাহলে প্রত্যেক বছর অমাবস্যার রাতে একটা করে মেয়েকে বলি দিতে হবে। 3টে মেয়ের বলি হওয়ার পর আমি আপনাকে অবশ্যই সন্ধান দেব সেই গুপ্তধনের।
জমিদারবাবুর সেই পূর্বপুরুষের গুপ্তধন পাওয়ার জন্য একটা পরিকল্পনা করতে থাকে। গ্রামের দরিদ্র চাষিদের মেয়ের সাথে ছেলের বিয়ে দেন, আর শুভ দিন দেখে 1-2 দিনের মাথাতেই সেই মেয়েদের বলি দিয়ে দেওয়া হয়। ঠিক আছে তান্ত্রিক বাবা, আপনি তাই করুন। যেমন করে হোক আমি গুপ্তধনের সন্ধান পেতে চাই। ওইদিকে জমিদারবাবু জানতেই পারেনি তান্ত্রিকের আসল উদ্দেশ্য কি ছিল। ওই তান্ত্রিক একজন ভণ্ড, একজন নিম্নমার্গের তান্ত্রিক। তিনি মেয়েদের বলি দেওয়ার ছলে নিজের তন্ত্র সাধনা গোপনে করে যাচ্ছিলেন। আর তুমি হচ্ছ জমিদারবাবু আর তান্ত্রিকের পরবর্তী শিকার। তুমি সত্যি বলছো? মরে যাওয়ার পর মিথ্যে বলে আমার লাভ কি? আমি শুধু আমার প্রতিশোধ চাই, আমার মৃত্যুর প্রতিশোধ। আমি কিছুটা জানতাম, কিন্তু ভাবিনি এত ভালো মানুষের আড়ালে এত খারাপ মনোভাব লুকিয়ে আছে। আমি তোমাকে সাহায্য করব, অবশ্যই সাহায্য করব। সমস্ত গ্রামবাসীর কাছে এই জমিদার ও জমিদারের পরিবারের আসল মুখোশ আমরা তুলে ধরবই। সঙ্গে সঙ্গে এক ছায়ামূর্তি কমলার শরীরের ভিতরে প্রবেশ করে। কমলা ভারী ভয়ঙ্কর গলায় বলে ওঠে, সবাইকে শেষ করে দেব, আমি সবাইকে শেষ করে দেব। কমলার এই ভয়ঙ্কর রূপ দেখে কমলার শাশুড়িমা ভয় পেয়ে যায়। কমলার শাশুড়িমা মনে মনে এই ভয়টাই পাচ্ছিল অনেক দিন থেকে। কমলাকে সকলে মিলে একটা ঘরের মধ্যে বন্ধ করে রাখে। ঘরের ভিতরে কমলা চিৎকার করতে থাকে। এদিকে সকাল হতেই অতি দ্রুত খবরটা ছড়িয়ে পড়ে। কমলার বাবা মাও জানতে পারে কমলার ব্যাপারে, আর ছুটে আসে কমলাকে দেখার জন্য। এ কি হয়েছে আমার মেয়ের? এ কি রূপ! এ আমার মেয়ে নয়। মা, তোর কি হয়েছে? তুই এইভাবে কথা বলছিস কেন? না, আমি কমলা নই, আমি নন্দিনী। আমি আমার প্রতিশোধ নিয়ে তবেই শান্ত হব। ডাক জমিদারকে। ওইদিকে তখনও কমলাকে কেউ চুপ করাতে পারছে না। সবাই মিলে তাকে বেঁধে রেখেছে, বন্ধ করে রেখেছে একটা ঘরের ভিতরে। কিন্তু চিৎকার চেঁচামেচিতে সকলে প্রায় ভয় পেয়ে গেছে। জমিদার বাবু ও তার ছেলে বাড়িতে ছিল না, তারা শহরে গিয়েছিল কাজে। ওদিকে কমলার বাবা মা দূরে এক তান্ত্রিক বাবার কাছে আসে। আমার মেয়েকে বাঁচান বাবা, আমার মেয়েকে বাঁচান। আমাকে তো ওখানে যেতে হবে, নয়তো আমি বুঝতে পারছি না ব্যাপারটা কি। তান্ত্রিক বাবা কমলার বাবা মার সাথে জমিদার বাড়িতে আসে। জমিদার বাড়িতে ঢোকার সাথে সাথে তিনি বুঝতে পারেন। ওনাকে ঘরের ভিতরে প্রবেশ করতে দেখে জমিদার বাবুর বউ বলে ওঠে, ভালো হয়েছে আপনি এসেছেন, আমার পরিবারটাকে বাঁচান বাবা। জমিদার বাবুর বউ তান্ত্রিক বাবার সাথে কথা বলছিল। এমন সময় সেখানে প্রবেশ করে জমিদার বাবু ও তার ছেলে। শহর থেকে ওনারা সবাই ফিরলেন, আর ঘরে এত লোক দেখে অবাক হয়ে যান। ঘরের ভিতরে একজন তান্ত্রিককে দেখে সব কিছু ফাঁস হয়ে যাওয়ার ভয়ে বলে ওঠে, এনাকে এখানে কে এনেছে? আমাদের তান্ত্রিককে খবর দাও, উনি এখানে আসুক। আপনি যান বাবা, আপনার কোনো দরকার নেই। এই, কে কোথায় আছো? ওনাকে খবর দাও। রাখো তো ওই ভণ্ড সাধুর কথা, সব তো ওই সাধুর জন্যই হচ্ছে। বারবার করে বলেছিলাম তোমাকে, সাবধান করেছিলাম, তুমি শোনোনি। ধ্বংসলীলায় মেতে উঠেছিলে তুমি। জমিদার বাবু রেগে বলেন, থামো তুমি, তোমাকে অনেকবার বলেছি মেয়ে মানুষদের এসব ব্যাপারে নাক গলাতে নেই। বড্ড তোমার কথা বেড়েছে না? এদিকে ভিতরের ঘরে বন্দি থাকা অবস্থায় কমলা চিৎকার করে বলতে থাকে, আমাকে প্রতিশোধ নিতে দাও, জমিদার বাবুকে আমি শেষ করে দেব। অজয়, অজয়, তুমিও আমার হাত থেকে বাঁচবে না, তোমাকেও আমি শেষ করে দেব। বাবা,
বাবা আপনি চলে যান এখান থেকে, আমি এদের সকলকে শেষ করে দেব। নন্দিনীর এই ব্যবহারে তান্ত্রিক বাবা পুরো চমকে যান আর বলেন, আশ্চর্য ব্যাপার, কোনো প্রেতাত্মা আমাকে এভাবে বাবা বলে ডাকে না। এ কে? এর পিছনে কে লুকিয়ে আছে? আমাকে সমস্ত ব্যাপারটা জানতে হবে। আমি এক অসহায় মেয়ে বাবা, যার সাথে অন্যায় হয়েছে। আমি আমার সঙ্গে বাবা ওই অন্যায়ের প্রতিশোধ চাই। এই মেয়ের শরীরে প্রবেশ করে তুমি এর ক্ষতি করছো। না না, আমি কারো ক্ষতি করিনি। আমি কমলার অনুমতি নিয়েই ওর শরীরে প্রবেশ করেছি। আমি তো আমার প্রতিশোধ চাই আমি। বলো তুমি কি চাও? ওই জমিদারের মৃত্যু, অজয়ের মৃত্যু চাই আমি, ওদের মৃত্যু। সঙ্গে সঙ্গে জমিদার বাবু, অজয় আর কমলার শাশুড়ি মায়ের মুখ শুকিয়ে যায়। না, এ হতে পারে না, এ হতে পারে না। আপনি এক্ষুনি এই প্রেতকে বন্দি করুন। আপনি এত উত্তেজিত হবেন না, আমার উচিত সকলের কথা শোনা। জমিদার বাবু ভয়ে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, সব মিথ্যে, সব মিথ্যে, মিথ্যে বলছো। সত্যি কিনা মিথ্যে সেটা পরে বিচার করব, আগে শুনি কি বলতে চাইছে। কিচ্ছু করার নেই, এ মেয়ে পাগল হয়ে গেছে, উল্টো পাল্টা বকছে। একে বন্দি করো, আর আপনি এর শরীর থেকে অপশক্তিকে দূর করুন। আমি পাগল হয়ে গেছি আমি। তোমার তো পুরুষ হওয়ার কোনো যোগ্যতাই নেই। সেই তো পুরুষ যে নিজের স্ত্রীকে রক্ষা করে সমস্ত বিপদের হাত থেকে। আর তুমি একটা কাপুরুষ। তুমি তোমাদের সম্পত্তি পাওয়ার জন্য একটার পর একটা স্ত্রীকে বলি দিয়েছো। তুমি সব মিথ্যে, 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 সব মিথ্যে। কোনো প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে। আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলবো না বাবা। আমি নন্দিনী, এই জমিদারের ছেলের প্রথম বউ। জমিদার বাবু আমাকে আর গ্রামের আর একটা মেয়েকে তার ছেলের সাথে বিয়ে দেয়। তারপর একটা ভালো অমাবস্যার দিন দেখে তান্ত্রিকের কথায় আমাদের বলি দিয়ে দেয়। ধন সম্পত্তি সবকিছু পাওয়ার লোভে। তারপর আমাদের নামে কুৎসা উঠিয়ে দেয়, আমরা নাকি অন্য কারোর সাথে পালিয়ে গেছি। না, মিথ্যে, এই মেয়ে মিথ্যে কথা বলছে। প্রেতাত্মা কখনো মিথ্যে বলে না জমিদার বাবু। এই মেয়ে মিথ্যে কথা বলছে, সব মিথ্যে, সব মিথ্যে। কোনো মিথ্যে নয়, আমি সত্যি বলছি। বিশ্বাস না হলে আপনি লোক জড়ো করে বাঁশবাগানের সেই অংশটা করার ব্যবস্থা করুন। বাবা সেই তান্ত্রিক কখন আসবে? জমিদার বাবুর এক লেঠেল তখন এসে জানায়, সেই তান্ত্রিক যেখানে থাকতো সেখানে কেউ নেই। তান্ত্রিক নাকি ভয়ে পালিয়েছে। জমিদার বাবু কাঁদতে কাঁদতে বলে, বলেছিলাম এই অন্যায় বন্ধ করো, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আপনি নিজে একজন মেয়ে হয়ে আর একটা মেয়ের ওপর হওয়া অন্যায়, অত্যাচার, এগুলো সহ্য করতে বলছেন? কি করে পারছেন আপনি? আমাকে ক্ষমা করে দাও মা, আমি তোমাদের সাহায্য করতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও। এই বলে জমিদার বাবুর স্ত্রী কাঁদতে কাঁদতে কমলার সামনে লুটিয়ে পড়ে। ততক্ষণে জমিদার বাড়ির আশেপাশে গ্রামবাসীদের ভিড় জমে গেছে। প্রতিশোধ চাই, প্রতিশোধ চাই। এই বলে কমলা দ্রুত এগিয়ে গিয়ে এক হাতে জমিদার বাবু আর এক হাতে জমিদার বাবুর ছেলে অজয়ের গলা টিপে ধরে। ব্যথায় চিৎকার করে ওঠে ওরা, বাবা আপনি বাঁচান। ততক্ষণেই কমলার বাবা আর কয়েকজন মিলে থানায় গেছে খবর দিতে। ছেড়ে দাও ওদের, আমি ব্যাপারটা দেখছি। আমি তোমাকে আদেশ দিচ্ছি, তুমি ছেড়ে দাও। তুমি ন্যায় পাবে, আমি কথা দিচ্ছি। ওদের ছেড়ে দাও, নয়তো কমলা বিপদে পড়ে যাবে। নন্দিনী,
এবার নন্দিনী শান্ত হয়ে যায়। গ্রামের লোকেরা ততক্ষণে জমিদার বাবু এবং তার ছেলেকে ধরে ফেলেছে। গ্রামের লোকেরা এক প্রকার তাদের মারতেও শুরু করেছে। মারতে মারতে বাঁশবাগানের কাছে নিয়ে আসে। সেখানে কমলা তান্ত্রিক বাবা দাঁড়িয়ে কমলার হাতের ইশারা করে একটা জায়গা দেখায়। এখানটা খুঁজতে বলুন, এখানে আছে দুটো মেয়ের শরীর। গ্রামের কয়েকজন সঙ্গে সঙ্গে কোদাল নিয়ে আসে। অনেকটা গভীর মাটি খুঁড়তেই বেরিয়ে আসে দুটো নরকঙ্কাল। সঙ্গে সঙ্গে পুলিশ ওই দুই নরকঙ্কাল উদ্ধার করে। জমিদার বাবুর বউ কাঁদতে কাঁদতে বলে, সব শেষ হয়ে গেল, সব। আমি অনেক বারণ করেছিলাম ওনাকে, কেউ শোনেনি আমার কথা। সব শেষ হয়ে গেল আমার। গ্রামের লোকেরা জমিদার বাবুর ছেলেকে মারতে শুরু করে। মারতে মারতে তাদের প্রায় আধমরা করে দেয়। ততক্ষণে পুলিশ চলে গেছে। গ্রামবাসীদের হাত থেকে জমিদার বাবু আর তার ছেলে অজয়কে উদ্ধার করে পুলিশ। আমার কাজ শেষ, আমি আসি। নন্দিনী তার স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে, না, আমাদের দুজনের সাধ্য শান্তি করে দিন বাবা। এই অনুরোধটা আপনি রাখুন, নয়তো আমরা আত্মা হয়ে ঘুরে বেড়াবো, আমি আর অনিমা। আমি আসি এখন। এই বলে নন্দিনীর শরীর থেকে বেরিয়ে যায় এক কালো ছায়া মূর্তি। কমলার মুখেও তৃপ্তির হাসি। নন্দিনী শান্ত কণ্ঠে বলে ওঠে, অনেক অনেক ধন্যবাদ তোমাকে বোন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে বাবা। আমি অনেক করে আমার স্বামীকে বলেছিলাম এখানে মেয়ের বিয়ে দিও না, কিন্তু উনি আমার কথা শোনেননি। জন্ম মৃত্যু বিয়ে কখনো আটকানো যায় না, যেটা হওয়ার সেটা হবেই। অনিমার রাশি নক্ষত্র খুব ভালো, তাই সে প্রেত হয়নি। কিন্তু নন্দিনী প্রতিবাদী একজন মেয়ে। রাশি নক্ষত্র সব নির্দেশ করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার। আর আপনার মেয়ে কমলা বন্ধুত্বের জন্য সব করতে পারে। সহজ সরল মেয়ে অপরের দুঃখে দুঃখী হয়, তাই তার সাহায্য চেয়েছিল নন্দিনী। এবার কি হবে বাবা? আমার মেয়েটার যে কপাল পুড়ল। কে বলেছে? কত বড় বিপদের হাত থেকে বেঁচে গেল বলতো? যা হবে ভালো হবে। অন্যায় যারা করেছে তারা শাস্তি পাবে। একটা জিনিস সব সময় মনে রাখবে, যেটা হওয়ার সেটা ঘটবে। আমরা সেটার কিছুটা হলে পরিবর্তন করতে পারি, কিন্তু পুরো কখনো কিছু পরিবর্তন করা যায় না। একটা জিনিস মনে রেখো, অমাবস্যার পর পূর্ণিমা আসে, গভীর রাতের পর সূর্য ঠিকই ওঠে। আমি এবার আসি, অনেক কাজ পড়ে আছে। আজকের গল্প এখানেই সম্পন্ন হলো। শুভারম্ভ হয়েছিল লেখিকা পৌতুষা মান্নার প্রেতাত্মার ডাক গল্পটি দিয়ে। সাথে ছিলেন তন্নি চ্যাটার্জি, সৌম্য হর, শ্রাবস্তি মান্না, শুভদীপ ঘোষ, রূপাঞ্জনা মিত্র, শ্রেয়া বণিক, প্রদ্যুৎ নাথ, সুদীপ চক্রবর্তী, দেব নারায়ণ বিশ্বাস। এরকমই মনোরম গল্প উপভোগ করতে শীঘ্রই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে এবং অগ্রিম নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করুন। গল্পের নাম প্রেতাত্মার ডাক, লেখিকা পৌতুষা মান্না। নিবেদনে অরিন্দম রায়চৌধুরী, শেলজা পূজারী সরকার, সুমন সরকার। পরিচালনায় তন্নি চ্যাটার্জি। অডিও মার্জ রিম্পা ঘোষ। পোস্টার এবং সাউন্ড ডিজাইন সুমন সরকার। সোশ্যাল মিডিয়া পাবলিশিং শ্রীলেখা মিত্র। আজকের গল্পের অভিজ্ঞতা কমেন্ট বক্সে আমাদের সাথে ভাগ করে নিতে ভুলবেন না। এতক্ষণ শুনছিলেন গল্প প্রেতাত্মার ডাক।